পায়ের নিচে কি আছে? আমরা তো বলি মাটি বা ধুলা, কিন্তু ব্যাপারটা মোটেও এত সহজ না। এটা আসলে একটা আস্ত জটিল স্থাপত্য, একটা লুকানো জগৎ। চলুন আজ সেই জগতের ভেতরেই ঢো মারা যাক। কখনো কি ভেবে দেখেছেন আমাদের পায়ের ঠিক নিচে ওই মাটির স্তরের ভেতরে আসলে কি চলছে? এটা কিন্তু শুধু পাথর বা বালির একটা স্তর না, এটা একটা জীবন্ত কর্মচঞ্চল পৃথিবী। আর এটাই হলো আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট। আমরা মাটিকে দেখব একটা আর্কিটেকচার বা স্থাপত্য হিসেবে, যা জীবনকে ধরে রাখে। এটা কিন্তু কোনো স্থির জিনিস না, বুঝলেন? এটা একটা ডাইনামিক সিস্টেম, যা সব সময় বদলাচ্ছে। আচ্ছা, তাহলে চলুন এই স্থাপত্যের একদম ভেতরে যাওয়া যাক। যে কোনো আর্কিটেকচারের মতোই এরও তো কিছু বিল্ডিং ব্লক বা মূল উপাদান আছে, তাই না? তো প্রথমে কথা বলা যাক সেই মূল নির্মাণ সামগ্রী, মানে মাটির গঠন নিয়ে। যে কোনো মাটির, মানে যে কোনো সয়েলের সবচেয়ে বেসিক প্রপার্টি হলো তার টেক্সচার বা গঠন। সোজা কথায় এতে বালি, পলি আর কাদার অনুপাতটা ঠিক কীরকম। আর এই সাধারণ অনুপাতটাই কিন্তু ঠিক করে দেয় যে মাটিটা কেমন আচরণ করবে, মানে জল ধরে রাখবে নাকি রাখবে না। এই স্লাইডটা দেখুন কি দারুণভাবে দুটো একেবারে বিপরীত জিনিসকে পাশাপাশি দেখাচ্ছে। একদিকে আছে বালি, যার কণাগুলো বেশ বড় বড়। ফলে কি হয়? জল খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়, কিন্তু গাছের খাবার বা পুষ্টি ধরে রাখতে পারে না। আর অন্যদিকে দেখুন কাদাকে। এর কণাগুলো একদমই সূক্ষ্ম, আর তাই এটা জল আর পুষ্টি দুটোই চমৎকারভাবে ধরে রাখতে পারে। এর একটা স্পেশাল পাওয়ার আছে, যাকে বলে ক্যাটায়ন বিনিময় ক্ষমতা বা সিইসি। এটা অনেকটা চুম্বকের মতো, গাছের খাবারগুলোকে আটকে রাখে। তবে হ্যাঁ, একটা সমস্যা আছে, কাদা কিন্তু সহজেই জমাট বেঁধে শক্ত হয়ে যেতে পারে। তাহলে প্রশ্ন হলো, আইডিয়াল মাটি কোনটা? আচ্ছা, বেশিরভাগ গাছের জন্যই সবচেয়ে ভালো হলো দোআঁশ মাটি। এই যে চারটা দেখছেন, এটাই সেই পারফেক্ট রেসিপি। 40% বালি, 40% পলি আর 20% কাদা। এই মিক্সচারটা হলো বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস, মানে এতে যেমন ভালো জল নিষ্কাশন হয়, তেমনই আবার জল আর পুষ্টি ধরে রাখার ক্ষমতাও থাকে। বেশ, আমরা তো বিল্ডিং ব্লকগুলো দেখলাম। এবার চলুন দেখা যাক আসল আর্কিটেক্ট বা স্থপতিদের, মানে সেই সব জীবন্ত জিনিসগুলো যারা এই বালি, পলি, কাদাকে একসাথে জুড়ে একটা কার্যকরী কাঠামো বা স্ট্রাকচার তৈরি করে। তো কারা এই আর্কিটেক্ট? আসলে এই স্থাপত্য তৈরির পেছনে আছে 3 ধরনের ইকোসিস্টেম ইঞ্জিনিয়ার। প্রথমত গাছের শিকড়, দ্বিতীয়ত মাইক্রোবস, মানে ছত্রাক আর ব্যাকটেরিয়ার মতো অণুজীব, আর তৃতীয়ত কেঁচোর মতো মাটির ছোট্ট ছোট্ট প্রাণীরা। আর এরা কিন্তু একা একা কাজ করে না, একটা টিম হিসেবে কাজ করে। ব্যাপারটা বেশ মজার। দেখুন, প্রথমে গাছের শিকড় মাটির ভেতর দিয়ে রাস্তা তৈরি করে আর এক ধরনের প্রাকৃতিক আঠা ছড়িয়ে দেয়। এরপর মাঠে নামে ছত্রাক, তাদের সুতোর মতো অংশগুলো, মানে হাইফি, এই কণাগুলোকে গ্লোমালিনের মতো আঠালো প্রোটিন দিয়ে রীতিমতো বুনে ফেলে। আর সবশেষে আসে কেঁচো। সে এই সবকিছুকে গিলে ফেলে আর পুষ্টিকর দানা হিসেবে বের করে দেয়। এই দানাগুলোই কিন্তু মাটির স্বাস্থ্যের আসল চাবিকাঠি। শুধু কণা জীবন্ত স্থপতিই যথেষ্ট নয়, এই স্থাপত্যকে বাসযোগ্য করে তোলার জন্য আরও কিছু অদৃশ্য জিনিস দরকার। চলুন এবার সেই অদৃশ্য জগৎ, মানে বাতাস, জল আর তাপের দিকে একটু নজর দেওয়া যাক। শুনে অবাক লাগতে পারে, কিন্তু হ্যাঁ, মাটিরও শ্বাস নিতে হয়। এই যে রাসায়নিক সমীকরণটা দেখছেন, এটা আসলে ঠিক কি বলছে? এটা দেখাচ্ছে যে গাছের শিকড় আর মাটির ভেতরে জীবাণুরাও শক্তি তৈরির জন্য অক্সিজেন ব্যবহার করে, একদম আমাদের মতো। ওদেরও বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগে। তাহলে ভাবুন তো, যদি মাটিতে ঠিকমতো বাতাস চলাচল না করতে পারে, তাহলে কি হবে? সোজা কথায়, মাটির দম বন্ধ হয়ে যাবে। তখন অক্সিজেনের অভাবে জীবাণুরা একটা অন্য রাস্তা নিতে বাধ্য হয়, যাকে বলে অ্যানারোবিক পাথওয়ে। আর এর ফল কিন্তু খুবই খারাপ। ডিনাইট্রিফিকেশন নামে একটা প্রসেস শুরু হয়, যেখানে গাছের জন্য খুব দরকারি একটা খাবার, নাইট্রেট, সেটা ভেঙে নাইট্রোজেন গ্যাস হয়ে বাতাসে মিশে যায়। মানে গাছের সার পুরোটাই নষ্ট। তাপমাত্রা হলো মাটির ভেতরের অ্যাক্টিভিটির কন্ট্রোলার, অনেকটা একটা থার্মোস্ট্যাটের মতো। এই বার চারটা খেয়াল করুন। মাটির উপকারী জীবাণুগুলো সবচেয়ে ভালো কাজ করে ২০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এর চেয়ে ঠান্ডা বা বেশি গরম হয়ে গেলে তাদের কাজ একদম স্লো হয়ে যায় বা প্রায় বন্ধই হয়ে যায়। এত কিছু তো জানলাম।
এখন প্রশ্ন হল, আমরা এই অসাধারণ জীবন্ত স্থাপত্যকে রক্ষা করার জন্য বা ধরুন কোথাও নষ্ট হয়ে গেলে সেটাকে সারিয়ে তোলার জন্য কি করতে পারি। চলুন আমাদের আলোচনার এই শেষ ভাগে কিছু সমাধানের দিকে চোখ ফেরানো যাক। মাটির স্বাস্থ্য ফিরিয়ে আনার জন্য কিন্তু বেশ কিছু সহজ অথচ দারুণ কাজের উপায় আছে। যেমন মাটিতে কম্পোস্ট আর বায়োচার মেশানো, এটা মাটির দানাগুলোকে একসাথে ধরে রাখতে সাহায্য করে। আবার এমন গাছ লাগানো যেতে পারে যার শিকড় অনেক গভীরে যায়। এতে কি হয়, প্রাকৃতিকভাবেই মাটিতে বাতাস চলাচলের চ্যানেল তৈরি হয়ে যায়। আর সবচেয়ে জরুরি একটা কাজ হলো খুব বেশি চাষ না করা বা টিলেজ কমানো। এতে ছত্রাক আর কেঁচোর যে নেটওয়ার্কটা তৈরি হয়েছে সেটা অক্ষত থাকে। শেষ কথা হলো, এই যে লুকানো একটা জগৎ, আমাদের পায়ের তলার এই স্থাপত্য, এটাই কিন্তু আমাদের নিজেদের জগৎটাকে টিকিয়ে রেখেছে। তাই আসল প্রশ্নটা হলো, এই ভিত্তিটাকে রক্ষা করার জন্য আমরা নিজেরা কতটা তৈরি? ব্যাপারটা নিয়ে ভাবার সময় কিন্তু সত্যিই এসে গেছে।